ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, আজকে তোমাদের সিলেবাসও থাকছে, অর্থাৎ প্রথমে আমি ইউনিট অনুযায়ী সাজেশন নিয়ে আলোচনা করব, তারপর সিলেবাস। এবং তোমরা জানো যে তোমাদের এই যে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট, এটা সেকেন্ড সেমিস্টারে প্রত্যেক স্টুডেন্টের জন্য কম্পালসারি। তুমি আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, অনার্স কোর্সের ছাত্রছাত্রী হও, পাস কোর্সের ছাত্রছাত্রী হও, এই সাবজেক্টটা 50 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং গতবারে প্রথম সেমিস্টারে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 4টে, 2 নম্বরের প্রশ্ন 10টা, 1 নম্বরের 10টা এমসিকিউ, ঠিক একইভাবে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী 50 নম্বরের এই সাবজেক্টটার পরীক্ষা হবে। এবং তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে প্রথমেই আমি সচেতন করব সাজেশন দেওয়ার আগে, যে এখানে কিন্তু সাজেশানে একটু বেশি প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন আমি প্রায় 5টা করে রেখেছি। কারণ কি, এই যে সাবজেক্ট, এখানে 3টে শিফটে প্রশ্নপত্র হচ্ছে, 3টে শিফটে প্রশ্নপত্র হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই সাবজেক্টের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। দেখা গেছে 2-1 বছর মাঝখানে, 2-1টা সেমিস্টার, 2-1 বছর মাঝখানে একটু সহজ প্রশ্ন হয়েছে, নয়তো আগে প্রশ্ন বরাবরই, আগে যখন সিবিসিএস সিলেবাস ছিল তখনও প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হতো, সেইভাবে এখনও প্রশ্ন, গতবারে তোমরা দেখেছো প্রথম সেমিস্টারে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে। তাই খুব কম যদি প্রশ্ন এখান থেকে তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হতে পারে। তাই যে সাজেশান আমি প্রথম থেকে দিচ্ছি, সেই সাজেশান ফলো করে তোমরা পড়ো। এবং এখানে যেমন বাংলায় আছে প্রশ্নগুলো, তেমনই ইংলিশেও লেখা আছে। এবং এই সাজেশান যদি ভালো করে ফলো করো, তাহলে তোমার যে 10টা 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়, সেই 2 নম্বরের প্রশ্ন 50% তোমার এখান থেকেই হয়ে যাবে। এই যে সাজেশান, এই সাজেশানের প্রশ্ন থেকে 50% প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নও তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশান এবং সিলেবাস আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। আর যে প্রশ্নগুলোর পাশে 3টে করে স্টার চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষার সংজ্ঞা দাও এবং এর উদ্দেশ্য ও গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে টিবলিসি ঘোষণার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা এবং পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে, পরিবেশ শিক্ষার মূল দর্শন কি, বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এখানে প্রথম 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সংরক্ষণের প্রধান হাতিয়ার, উক্তিটি বিশ্লেষণ করো। এবার 2 নম্বর ইউনিট থেকে দেখো, ভারতে পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মল্টিক প্রোটোকল আর কিয়োটো প্রোটোকল সম্পর্কে টিকা বা উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন এবং বন সংরক্ষণ আইনের মূল দিকগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে, ভারতে পরিবেশ সংক্রান্ত নিয়ম ও বিধান প্রয়োগের ক্ষেত্রে প্রধান ভুল ও সমস্যাগুলি কী কী। পরের প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন এবং ভারতের জীববৈচিত্র্য আইন সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, জল দূষণ আইন এবং বায়ু দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের মূল বক্তব্যগুলি সংক্ষেপে লেখো। তারপর 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে, ভারতের পরিবেশ আন্দোলনের ইতিহাসে চিপকো আন্দোলন আর সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কারণ ও প্রভাব। অর্থাৎ টিকা আকারেও আসতে পারে চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এগুলো। সাজেশানের বাকি অংশটুকু এবং সিলেবাস আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন কি আছে দেখো, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ, মানব স্বাস্থ্য ও কল্যাণের ওপরে কী ধরনের প্রভাব পড়ে। পরের প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা বা পরিবেশগত নৈতিকতা বলতে কী বোঝো, এর সঙ্গে হচ্ছে ইকো ফেমিনিজম সম্পর্কে বিস্তারিত টিকা লেখো। নেক্সট হচ্ছে,
বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন ও পুনর্স্থাপনের ধারণা এবং এর আর্থসামাজিক সমস্যাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। বিষ্ণুই আন্দোলন এবং বৃহৎ বাঁধ আন্দোলনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর 4 নম্বর ইউনিটে কী কী প্রশ্ন আছে দেখে নাও। বিপদ, দুর্যোগ, ঝুঁকি এবং দুর্বলতা এর মৌলিক ধারণা এবং এদের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা চক্রগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভোপাল গ্যাস বিপর্যয় এবং মিনামাটা বিপর্যয়ের কারণ ও পরিবেশগত প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দুর্যোগের শ্রেণীবিভাগ করো। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য কী? উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় এবং কেদারনাথ বন্যার ওপরে টিকা লেখো। পরের প্রশ্ন, ঘূর্ণিঝড় আয়লা এবং কোভিড-19 মহামারীর পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, দুর্যোগের সতর্কীকরণ ব্যবস্থা কিভাবে কাজ করে এবং এবং জীবন ও সম্পত্তি রক্ষায় এর গুরুত্ব। এবারে 5 নম্বর অর্থাৎ শেষ ইউনিট, পরিবেশ সুরক্ষায় তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইকো ক্লাব বা ফিল্ড ট্রিপ এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশ সংরক্ষণে এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে, পরিবেশ শিক্ষায় শিক্ষণ পদ্ধতির গুরুত্ব কী? তার তার সঙ্গেই কী আছে দেখো, ভূমিকা নয়, দেখো ভূমিকাভিনয় অর্থাৎ রোল প্লেয়িং বিতর্ক সেমিনারের মাধ্যমে কিভাবে পরিবেশ শিক্ষা দেওয়া যায়। পরের প্রশ্ন আছে, পরিবেশ শিক্ষা কিভাবে একটি আজীবন শিক্ষা প্রক্রিয়া তা ব্যাখ্যা করো। এবারে দেখো সিলেবাস তোমাদের টোটাল 5টা ইউনিট আছে, দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা এটা দেখে নাও এবং স্ক্রিনশট করে নিতে পারো। আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, যোগাযোগ করবে। দেখে নাও তোমরা, সিলেবাস একদম খুব ভালো করে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? এর বাইরে আশা করি কোনো প্রশ্ন তোমাদের আসবে না, দেখে নাও তোমরা। আর এখানে যা সাজেশানটা তোমাদের দিলাম, এখান থেকে কিন্তু অনেকটা তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলোও হয়ে যাবে, অর্থাৎ 2 নম্বরেরও অনেক প্রশ্ন তোমরা করে আসতে পারবে, এটা মানে তোমরা যদি কমপ্লিট করে নাও।